আমন্ত্রণ জানাই আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা, যেখানে সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি। আজকে আমরা কথা বলবো দূরদর্শন টেলিভিশন নিয়ে। গত 21শে নভেম্বর টেলিভিশন দিবস ছিল, নানা কর্মসূচি ছিল সেই দিবস ঘিরে। আমরা সেই দিবস পেছনে রেখে আমরা কথা বলতে চাই টেলিভিশন নিয়ে। আজকে চারজন অতিথি থাকছেন আমাদের সঙ্গে। থাকছেন গাজী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ, থাকছেন ব্রডকাস্ট প্রডিউসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূর সাফা জুলহাজ, থাকছেন গ্রের কান্ট্রি হেড গাউসুল আলম শাওন, থাকছেন নাট্যকার এবং টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা। চারজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হবার জন্য। 1926 সালে জন বেয়ার্ড 21 নভেম্বর আবিষ্কার করেছিলেন এই টেলিভিশন যন্ত্র, এবং সেই উদ্ভাবন বা আবিষ্কারের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতিসংঘ 1996 সালে এই দিবসটি বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় এবং তারপর থেকে এটি পালিত হয়ে আসছে। ঢাকাতেও গত 21শে নভেম্বর কিছু কর্মসূচি ছিল। আমরা দেখেছি যে ব্রডকাস্ট প্রডিউসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কিছু কর্মসূচি ছিল। আমরা বাংলাদেশের টেলিভিশনের পরিস্থিতি, টেলিভিশন শিল্পের কী অবস্থা, কী গন্তব্য, সেগুলো নিয়ে কথা বলতে চাই। যথারীতি যেতে চাই প্রথমে গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ, আপনার কাছে। আমরা আপনার কাছে শুরুতে এক ধরনের ভূমিকা জানতে চাচ্ছি যে সারা পৃথিবীতে আমরা দেখছি যে ব্রডকাস্টের যুগ শেষ হয়ে অনেকটা ন্যানোকাস্টের দিকে যাচ্ছে। আগে হয়তো টেলিভিশনগুলো তাদের সুবিধা মতো সময়ে অনুষ্ঠান এবং অন্যান্য খবর বা অনুষ্ঠান প্রচার করতো, এখন আসলে দর্শক নিজের সুবিধা মতো দেখছে, যে কারণে আমরা দেখছি যে ইউটিউব সহ নানা রকম অনলাইন চ্যানেলের এক ধরনের সম্প্রসার ঘটছে, মানুষ ঝুঁকে পড়ছে সেদিকে। তো বাংলাদেশে আসলে কি পরিস্থিতি, বাংলাদেশের টেলিভিশন শিল্প কোথায় আছে, আপনার বিশ্লেষণটা শুনে শুরু করতে চাই আজকের আলোচনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে বিশ্ব টেলিভিশন দিবস বিষয়টা বিশ্বের প্রেক্ষাপটে আগে আলাপ করা জরুরি। প্রথমত একটা বাক্স হিসাবে এই জিনিসটা আসে, যেটা আমরা একটা স্কোয়ার বাক্সর ভিতরে বিনোদন দেখা শুরু করি। তো সেই জিনিসটা প্রায় 90 বছর ধরে একটা সার্ভিস দিয়ে গেছে, এইটা কিন্তু কম কথা না। তার থেকে বড় হচ্ছে যে এখন আমরা বিভিন্ন টেকনোলজির ইভলিউশনে যেই ক্রান্তিকাল দেখছি, আমার মনে হয় এটা ক্রান্তিকাল না, এটা একটা অপরচুনিটি। আমাদের আসলে টেকনোলজি আজকে একরকম আছে, কালকে আরেক রকম হবে, পরশু আরেকটু বাড়বে, আর আরও নতুন জিনিস আসবে যেগুলো আমরা আগে দেখিনি। সেটাই স্বাভাবিক, এভাবে করেই সারা বিশ্বে বিবর্তনটা ঘটে। তো এই বাক্সের ভিতরে আমরা যা দেখি, যেই কন্টেন্টটা আসলে মানুষ কনজিউম করে, সেটার মাধ্যম চেঞ্জ হতে পারে। আজকে আমরা কেবল দিয়ে যাচ্ছি, তার আগে আমরা টেরেস্টেরিয়াল থেকে যেতাম, তারপরে হয়তো আমরা ইন্টারনেট দিয়ে যাব। কিন্তু বাক্সটার ভিতরে যেই কন্টেন্টটা ছিল, সেই কন্টেন্টটাই আসলে আসল কথা, যেটা মানুষ কনজিউম করে। যদি নতুন টেকনোলজি এসে একটা হলোগ্রাম বলে যে এখন এখানে তৈরি হয়ে যাবে, সেই বিনোদনটা এখানে দেখতে পাবো, তাহলে হয়তো আমি সব বাক্স ফেলে দিব। সো এইটা আসলে মানে সাধারণ মানুষকে যেভাবে বিনোদন দিচ্ছে, সেই বিনোদনটা দিতেই থাকবে। তো আমাদের দেশে এই পরিবর্তনটা আসতেছে, এবং এই পরিবর্তনটার জন্য আমরা আমাদের দেশের আজকে প্রায় 28টা টেলিভিশন অন এয়ারে আসি। সেই টেলিভিশনগুলি এটাকে কিভাবে নিব এবং কিভাবে এটাকে ম্যানেজ করব, বা সেই চেঞ্জটাকে কিভাবে অ্যাডাপ্ট করব, সেটার উপরে ডিপেন্ড করবে ভবিষ্যতে আমাদের দেশের এই শিল্পের অবস্থা কী হবে। আমার মনে হয় ব্যাপারটা এরকম। একটা ভূমিকা শুনলাম আপনার কাছে, এবং আরও অনেক প্রসঙ্গ নিয়ে আপনার কাছে ফিরতে চাই। যেতে চাই এই পর্যায়ে গাউসুল আলম শাওন, আপনার কাছে। আমরা দেখি যে বিজ্ঞাপন এবং টেলিভিশন আসলে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, এবং যতগুলো টেলিভিশন ঢাকাতে রয়েছে, বাংলাদেশে রয়েছে, সবগুলোতেই বিজ্ঞাপনের এক ধরনের সংকট বলি বা বিজ্ঞাপন নির্ভরতা বলি, যেটাই বলি, আপনি বিজ্ঞাপনের মানুষ, একই সঙ্গে কন্টেন্টের মানুষ। একটু জানতে চাই যে সাম্প্রতিক সময় বিজ্ঞাপনের কি অবস্থা। টেলিভিশনের সংখ্যা অনেক বাড়ছে, কিন্তু সেই হারে বিজ্ঞাপনের পরিমাণ আসলে আমরা দেখেছি যে গত কয়েক বছর তো সেই অর্থে বাড়েনি। তো টেলিভিশনগুলোর কি অবস্থা এবং বিজ্ঞাপনের দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখছেন বিষয়টি? জানি না, মানে আমার কাছে তো মনে হয় যে আসলে টেলিভিশন নিয়ে যে মানে বিজ্ঞাপন নিয়ে এবং টেলিভিশন নিয়ে দুটো যে কমপ্লেনের যে জায়গাটা আছে, সেটা হচ্ছে কি যে অনেক বেশি বিজ্ঞাপন চলে, কন্টেন্ট দেখা যায় না বিজ্ঞাপনের চাপে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। কিন্তু আমার কাছে এটাও খুব মনে হয় যে কতগুলো কী পরিমাণ বিজ্ঞাপন চলবে, কিংবা কী পরিমাণ বিজ্ঞাপন চলা উচিত, এটা কিন্তু আসলে টিভি চ্যানেলকে ঠিক করতে হবে। টিভি চ্যানেল তার স্ক্রিনকে কীভাবে করে দর্শকের সামনে উপস্থাপন করতে চায়,
এবং সেই উপস্থাপনের ফলে লোকে আনন্দিত হতে পারছে কি পারছে না, বিনোদিত হচ্ছে কি হচ্ছে না, সেখানটাতে এক ধরনের একটা পরিমতিবোধের ব্যাপার আছে। আবার অন্যদিক দিয়ে ভাবলে একটা ফাইন্যান্সিয়াল লেনদেনের ব্যাপার তো আছে, যে আমি আসলে এতগুলো বিজ্ঞাপন না চাললে আমার টিভি চলছে না। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় এক ধরনের রাইট ব্যালেন্স দরকার। আর এই রাইট ব্যালেন্স তৈরি করতে হলে কন্টেন্টের ইমপ্রুভমেন্ট ঘটতে হবে। কন্টেন্টের ইমপ্রুভমেন্ট ঘটলে এই পরিমাণ বিজ্ঞাপন চাইলেও আমি চালাতে পারবো না, কারণ বিজ্ঞাপনের দাম তখন বেড়ে যাবে। কারণ কন্টেন্ট তখন এত ইম্পর্টেন্ট হবে, লোকে এত বেশি দেখবে, যে কারণে আমি চাইলেও এত কম পয়সায় এত বিজ্ঞাপন চালাতে পারবো না। সো এটা আসলে এটা একটা সাইকেল, এটা একটা প্রসেস, এটার উপর একটা ইন্টারডিপেন্ডেন্স আছে। সেই পুরো বিষয়টা আসলে আরেকটু বিশদ এবং বিস্তৃত, এটা নিয়ে আজকে কতখানি কথা বলা যাবে আমি জানি না। আর এর বাইরে একটা ছোট্ট ইস্যু আছে যে বিজ্ঞাপন কম চালালে কি করে চলবে, আমাদের চলবে না আসলে। সো ওটার জায়গা থেকে একটা মধ্যে ছোটো ডিসকাশনটা আমান ভাই খুব ভালো বলতে পারবেন। সেটা হচ্ছে আমাদের দেশের ম্যাক্সিমাম সব চ্যানেলই আসলে ফ্রি টু এয়ার। সো ফ্রি টু এয়ার যদি থাকে তাহলে আসলে চ্যানেলের বিজ্ঞাপন ছাড়া আর অন্য কোনো উপায়ে আর্নিংয়ের ব্যবস্থা নেই, মানে আয়ের ব্যবস্থা নেই। সো ফ্রি টু এয়ার যদি না হয়, আমাদের যে কেবল টিভি সিস্টেমের যে ব্যবস্থাটা আছে ওখান থেকে যদি সামান্য একটু টাকাও যদি পার কেবল কানেকশন থেকে আমাদের চ্যানেলের কাছে আসে, তাহলে চ্যানেল অনেক বেশি আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে। তখন বিজ্ঞাপনের অত বেশি ডিপেন্ড করতে হবে না, তখন সে কন্টেন্টের পিছনে আরেকটু টাকা ঢালতে পারবে। তার ফলে কন্টেন্টটাকে একটু গুছিয়ে নিতে পারবে, আর একটু ভালো কন্টেন্ট উপস্থাপন করতে পারবে, যেই কন্টেন্ট আরও বেশি লোক দেখবে। সে দেখার ফলে আসলে বিজ্ঞাপনের চাপ কমবে, কারণ বিজ্ঞাপনের ভ্যালু বেড়ে যাবে। সো আমাদেরও কিন্তু একই প্রেশার, আমরাও কিন্তু খেয়াল করি যখন বিজ্ঞাপন এখন বেশি চলছে তখন জিরো টিভিআর বলে একটা বিষয় আছে, যে কেউই দেখছে না বিজ্ঞাপনগুলো। আর তাই যদি ঘটে থাকে তাহলে তো আসলে লোকসান আমাদের কারো চেয়ে কম না। সো সেটার কারণেই হয়তো বা নেক্সট ডিসকাশন চলে আসে যে তাহলে কি অন্য দেশে যে বিজ্ঞাপন চলে যাচ্ছে সেটা কেন যাচ্ছে, সেই আলোটা তখন এই প্রসঙ্গটা নিয়ে শাওন ভাই কিছুক্ষণ পরে আবার আপনার কাছে ফিরতে চাই। আমরা এই পর্যায়ে যেতে চাই মাসুম রাজা আপনার কাছে, এবং আপনি আমাদেরকে এই বিষয়ে একটু বলবেন যে আমরা আসলে দেখছি যে বাংলাদেশে প্রায় 30টার মতো কম বেশি চ্যানেল রয়েছে, এবং আমরা দেখি যে নিউজের জন্য তাও কিছুটা দেশি চ্যানেল লোকে দেখে, কিন্তু বিনোদনমূলক অনুষ্ঠানের ক্ষেত্রে এক ধরনের বিদেশি চ্যানেল নির্ভরতা, চ্যানেল মুখিতার একটা প্রবণতা বহু বছর ধরে আমরা শুনে আসছি। বাংলাদেশি দর্শক তারা বিদেশি চ্যানেল দেখতে বেশি ভালোবাসেন, বিদেশি সিরিয়াল দেখতে ভালোবাসেন, বিদেশি গানের অনুষ্ঠান দেখতে ভালোবাসেন। তো এই কন্টেন্টের দিক থেকে, বিনোদনমূলক কন্টেন্টের দিক থেকে আমরা হয়তো কিছুটা এখনো ঠিক সংগ্রামের একটা মানে স্ট্রাগলের পর্যায়ে রয়েছি। আপনার বিশ্লেষণটা শুনি। মাসুম রেজা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনছি। জি জি। আসলে যেটা আমি প্রথমত মনে করি যে বিশ্ব টেলিভিশন দিবসটা কেন, বিশ্ব টেলিভিশন দিবসের ছাড়াও কিন্তু আমাদের আরও 3টা দিবস আছে এই প্রায় একই ধরনের, যেমন ওয়ার্ল্ড ফ্রি প্রেস ডে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন ডে এবং ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে। তারপরেও আমাদেরকে এই টেলিভিশন ডে, ওয়ার্ল্ড টেলিভিশন ডে করতে হয়েছে, যদিও জাতিসংঘ সাধারণ পরিষদ যখন এই সিদ্ধান্তটা নেয় তখন অনেকগুলো দেশই, প্রায় 11টা দেশ এটার পক্ষে ছিলেন না। তার ভিতরে বিশেষ করে জার্মান, তারা বলেছিলেন যে এতগুলো দিবস, বিশ্ব দিবস থাকার পরেও কেন টেলিভিশন দিবস করতে হবে। কিন্তু সেখানে যে সবচেয়ে বড় যুক্তিটা ছিল সেটা হচ্ছে যে টেলিভিশনের মাধ্যমে আমরা এডুকেট করতে পারি পিপুলকে এবং এন্টারটেইন করতে পারি পিপুলকে। আর সবচেয়ে বড় ব্যাপার ছিল যে টেলিভিশন মাধ্যমই একমাত্র মাধ্যম পৃথিবীতে যেটি সারা ওয়ার্ল্ডকে কানেক্ট করতে পারে। অর্থাৎ সারা ওয়ার্ল্ডকে কানেক্ট করার মাধ্যম হিসাবে একমাত্র টেলিভিশন। আপনি পত্রিকা নেন, হয়তো আমেরিকা বা ইংল্যান্ডের পত্রিকা আমার দেশের মানুষেরা পড়তে পারবেন না, এরকম সব সিনেমা আমার দেশে আসবে না, কিন্তু টেলিভিশন চ্যানেল এখন এমন একটা জায়গায় গেছে যে প্রায় সব দেশেই আমরা সব চ্যানেলগুলো পাই, দেখতে পারি। ফলে টেলিভিশনের এইরকম একটা জায়গা থেকে কিন্তু এই দিবসটাকে ঘোষণা করা হয়েছে। তার যদি সেই প্রেক্ষিতটা নিয়ে যদি আমি বিচার করি, বাংলাদেশে আসলে টেলিভিশনটাকে আমরা কিভাবে দেখছি, আমরা কি বিশ্বকে কানেক্ট করার জন্য দেখছি, না টেলিভিশনটা শুধুই মাত্র আমার কোনো একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য আমি টেলিভিশনটাকে ব্যবহার করছি। যেমন আমি একটা ছোট্ট কথা বলি, আমরা কন্টেন্ট নিয়ে কথা বলছি, ধরা যাক সেটি আমরা যা করি, আমি নাটক লিখি, আমার নাটক, কিন্তু একটি টেলিভিশন চ্যানেলে শুধু নাটক আমরা কখনো আশা করতে পারি না বা কল্পনাও করতে পারি না বাংলাদেশে। এবং সেই একটা মিক্সড ব্যাগ বলতে যা বোঝায়, একটা টেলিভিশনের ভিতরে সেই মিক্সড ব্যাগ আমরা দেখতে পারি। এর ভিতরে নাচের প্রোগ্রাম থাকবে, এর ভিতরে গানের প্রোগ্রাম থাকবে, এর ভিতরে নিউজ থাকবে, এবং অবধারিতভাবে প্রত্যেকটা চ্যানেলে নিউজ থাকতে হবে।
আমি মনে করি না যে সব চ্যানেলে নিউজের দরকার আছে, কিন্তু হয়তো কোনো কারণে নিউজটা প্রতি চ্যানেলে থাকছে, তাতে হয়তো অত বেশি আপত্তি করাও যায় না। ফলে টেলিভিশনের যে চরিত্র হওয়া দরকার ছিল, টেলিভিশন যেই মানে ভাবনা থেকে টেলিভিশনকে আমরা জন্ম দিয়েছিলাম এবং ব্যবহার করেছিলাম, সেই জায়গাটা আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে ক্ষুণ্ণ হয়। আর কন্টেন্টের ব্যাপারে যেটা বলছিলেন, যে শাওন ভাই খুব ভালো কথা বলেছে যে বিজ্ঞাপনে মুখ ঢেকে যায়, অথবা বিজ্ঞাপন নিয়ে উনি যে কথাগুলো বলছিলেন, আমরা কিন্তু প্রায় সবগুলো টেলিভিশনের সবগুলো প্রোগ্রাম কন্টেন্টের কথা যদি বলি, এই বিজ্ঞাপনের কাছে বাধা আছি, বা বিজ্ঞাপনরাও হয়তো আমাদের কাছে বাধা আছে যে একটি ভালো প্রোগ্রাম হলে, একটি ভালো কন্টেন্টের প্রোগ্রাম হলে ওনারা আমাদের সেইখানে বিজ্ঞাপন দেবে। এটা একটা যে ভাইস ভার্সার সম্পর্ক, একটা ভালো অনুষ্ঠান ভালো বিজ্ঞাপন যাবে তাতে, এবং একটি অনুষ্ঠান ভালো হচ্ছে না, সে তার থেকে বিজ্ঞাপন কমে যাবে। এই যে ভাইস ভার্সা যে সম্পর্ক, সেই সম্পর্কটি কিন্তু নাই। আমি জানি না শাওন ভাই আমার সাথে দ্বিমত করবেন কিনা, কিন্তু আজকে এক সময় ছিল টেলিভিশনে আমার কন্টেন্টটি যদি ভালো হয়, আমার নাটকটি যদি ভালো হয়, সেটি বেশি দামে কেনা হবে, তার গ্রেডিং আলাদা হবে, কিন্তু এখন আর কোনো গ্রেডিং নাই। একটা লাম্পসাম অ্যামাউন্ট আমরা যেটা বলি, একটা টেলিভিশন চ্যানেলের জন্য একটা বিজ্ঞাপনী সংস্থা বা একটা কোম্পানি এই লামসাম অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছেন এবং ডিস্ট্রিবিউটেড হচ্ছেন বিভিন্ন প্রোগ্রামের ভেতরে। ফলে প্রোগ্রাম কন্টেন্ট বলে যেটা বলছি, ভালো খারাপ এই বিচারেরই পদ্ধতি নাই আমি মনে করি। এবং এই কারণেই কি বিনোদনমূলক অনুষ্ঠানের ক্ষেত্রে আসলে বিদেশি চ্যানেল নির্ভরতা কি না? ঠিক এই প্রসঙ্গে নিয়ে আবারও ফিরতে চাই আপনার কাছে। আমরা যাচ্ছি নূর সাফা জুলহাজ আপনার কাছে। আমরা একটু টেলিভিশন দিবস নিয়ে অনেক কথা শুনলাম, কিন্তু বাংলাদেশের টেলিভিশন নিয়ে একটু আপনার কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের টেলিভিশন আমরা দেখি যে সরকার, মালিক পক্ষ, কর্মী এবং কেবল অপারেটর, এই চতুর্মুখী বা চারটা পক্ষ আসলে মিলে বাংলাদেশের টেলিভিশন। এবং আমরা দেখি যে কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতার কথা আমরা আসলে শুনি, যে কেবল অপারেটরদের নানা রকম পক্ষ, আমরা দেখি যে মালিকদের মধ্যে নানা রকম হয়তো ইন্টেনশন কাজ করে, কর্মী কুশলী কলাকুশলী যারা আছেন তাদের মধ্যে এক ধরনের অভিযোগ আমরা শুনি যে চাকরির নিরাপত্তা, কাজের নিরাপত্তা, কাজের পরিবেশের নানা কথা আমরা শুনি, এবং সরকারের পক্ষ থেকে আমরা নানা আশ্বাস শুনি, এবং এখনও পর্যন্ত কিন্তু কোনো নীতিমালা সেই অর্থে টেলিভিশনের কর্মীদের জন্য এখনও পর্যন্ত কার্যকর হয়নি। তো পুরো ব্যাপারটাকে আসলে বাংলাদেশের টেলিভিশনে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? নওরোজ, আপনাকে ধন্যবাদ। প্রথমে যেটা বলি সেটা হলো যে আপনি যেভাবে শুরু করছিলেন যে টেলিভিশন তো এখন প্রায় ওল্ড মিডিয়া, আমরা নিউ মিডিয়ার যুগে প্রবেশ করেছি, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম, ইউটিউব অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এরকম একটা সময়ে যেটা আমান ভাই বলছিলেন যে এটা একটা অপরচুনিটিও বটে, ডেফিনেটলি অপরচুনিটি, কিন্তু সেটা যদি আমরা কনভার্জেন্স করতে পারি তাহলে অপরচুনিটি, আর যদি কনভার্জেন্স করতে না পারি তাহলে সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি শুধু আপনার সরাসরি উত্তরে আসি, সেটা হলো যে আপনি ঠিকই বলেছেন যে চারটা পক্ষ কাজ করছে। আমরা গণমাধ্যম কর্মী, মালিক পক্ষ, ডিস্ট্রিবিউটর একটা বড় পক্ষ যেটি ক্যাবল অপারেটরস, এবং সরকার আরেকটি পক্ষ। এই চারটা পক্ষের যদি ইন্ডাস্ট্রি নিয়ে একটা টেলিভিশন তো টিমের ভিশন, আমি চারটা পক্ষকে যদি ধরি, চারটা পক্ষ মিলে যদি ইন্ডাস্ট্রির জন্য একটা টিম ভিশন হাজির না করে, তাহলে কোনো এক পক্ষ শুধু আসলে টেলিভিশনের এই সংকট মোকাবেলা করতে পারবে না। এটি প্রথমত। দ্বিতীয়ত যেটি হচ্ছে যে কিভাবে ঘটনাটি ঘটছে, যেমন ধরুন শাওন ভাই একটা ভালো কথা বলেছে যে শঙ্খ ঘোষের লাইন নিয়ে, যে বিজ্ঞাপনে মুখ ঢেকে যায়। মুখ তো ঢেকে যাচ্ছে, কিন্তু ঢেকে যাচ্ছে আমরা এই যে 1000 থেকে 1200 কোটি টাকার এই বিজ্ঞাপন নির্ভর টেলিভিশন, এটা আমরা যে বিজ্ঞাপন নির্ভরতা, এটার কারণে এই চাপটা তৈরি হচ্ছে, কন্টেন্টের চেয়ে বেশি বিজ্ঞাপন আমরা দেখছি। কিন্তু আমরা যদি এই 1200 টাকা নিয়ে ধরুন টেলিভিশনগুলো মারামারি না করি, সরাসরি কথা বলছি, আমরা যদি ডিস্ট্রিবিউশনের দিকে তাকাই, তাহলে এখানে আমান ভাই আছেন, তিনি আমার চেয়ে আরও বেটার বলতে পারবেন, তিনি ম্যানেজমেন্টে আছেন, আমরা কর্মী মাত্র। কিন্তু সরাসরি যেটি ব্যাপার সেটি হচ্ছে যে গোটা দেশে যদি 4.5 কোটি টিভি সেট থাকে, তাহলে তার থেকে যদি আমি কনজারভেটিভ হিসাব করি 3 কোটি সেটে যদি ডিশ ক্যাবল কানেকশন থাকে, তাহলে সেখানে প্রায় 8,000 কোটি টাকার বিজনেস আছে। তো সেই বিজনেসে আমরা তো কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্ট প্রডিউস করছি। এখন দেখুন, সরকার কোনো টাকা পায় না সেখান থেকে, না ট্যাক্স, ভ্যাট, না এনি মানি রিটার্ন পায় সেখানে, আর আমরা তো একটা টাকাও পাই না। আমি একটা ছোট্ট অঙ্ক যদি বলি, ধরুন 3 কোটি টিভি সেট থেকে একটা টেলিভিশন যদি 10 টাকা করে পায়, তাহলে সে বছরে 300 কোটি টাকা পায়। আপনি অঙ্ক করে দেখুন, তার মানে হলো 300 কোটি টাকার উপরে যদি একটা টেলিভিশন বছরে আয় করে, তার বিজ্ঞাপনের উপর নির্ভর করতে হয়, তার কন্টেন্ট তখন ভালো হয়, তার প্রযোজকরা তখন ঠিকমতো বেতন পায়, তার সাংবাদিকরা তখন ঠিকমতো বেতন পায়, গণমাধ্যম কর্মীরা তখন স্বাস্থ্যকর কন্টেন্ট প্রডিউস করতে পারে। এই জায়গায় এই সময়ে যদি আমরা মনোযোগ না দেই,
তাহলে নিউ মিডিয়ার চ্যালেঞ্জ কোথায় আমরা মোকাবেলা করব বা সেটাকে অপরচুনিটি কী কাজে লাগাবো? আমরা তো আমাদের টেলিভিশন শিল্পই বাঁচাতে পারছি না। এটা গেল আমি ডিস্ট্রিবিউশনের দিক থেকে বললাম। আর যদি আসুন পলিসি সাপোর্টের প্রশ্নে আসেন, সেটা হলো আমাদের এই যে সম্প্রচার নীতিমালা হতে যাচ্ছে, যে শীতকালের অধিবেশনে যাবে বলে তথ্যমন্ত্রী বলছেন, সেখানে দেখেন সেখানে কিন্তু লক্ষ্য উদ্দেশ্য প্রথমেই বলা আছে যে টেলিভিশনের জন্য একটা সুষম প্রতিযোগিতা সরকার তৈরি করতে চায়। কিন্তু এখন যে খেলার মাঠ দেখছি, এখানে সুষম প্রতিযোগিতা কোথায়? আমরা যখন ভূমি দখল হয় তখন ভূমিদস্যু বলি, কিন্তু আকাশ যে দখল হয়ে গেল আমাদের অজান্তে, এবং সেখানে যে আকাশদস্যুদের তাদের রেগুলেট করার জন্য কোনো নীতিমালা তো আমরা দেখছি না, সেখানে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা তো নাই। এখন ধরুন বাইরের যে টেলিভিশনগুলো আমরা এখানে আছে, আমি কোনো টেলিভিশন আটকানোর কথা বলছি না, নিয়ন্ত্রণের কথা বলছি না, আমি রেগুলেশনের কথা বলছি। রুলস অফ গেম সেটাই তো নির্ধারিত হয়নি। সেই কারণে আমরা যে ঝুঁকির মধ্যে পড়েছি, আজকে দেখেন অনেকগুলো টেলিভিশনেরই, বেশ কয়েকটি টিভিরই নিয়মিত বেতন ভাতা হচ্ছে না, বিকজ অফ সরকারের পক্ষ থেকে প্রপার পলিসি সাপোর্ট নাই, ডিস্ট্রিবিউশন থেকে আমরা একটা টাকা পাই না, মালিক পক্ষ আমার মনে হয় আরও প্রফেশনাল হওয়ার ব্যাপার আছে। আমরা দেখি মালিক পক্ষ গণমাধ্যম কর্মীদের নিয়ে অভিযোগ তোলে, গণমাধ্যম কর্মীরা প্রফেশনাল নয়। আমি বলতে চাই মালিক পক্ষ যদি আরও প্রফেশনাল না হন, তাহলে গণমাধ্যম কর্মীদের প্রফেশনাল হওয়া কঠিন হবে। নূর সাফাজুল হাজি, আপনাকে এখানেই থামাচ্ছি, কারণ আপনি কয়েকটি পয়েন্টের কথা বলেছেন। এই পয়েন্টগুলো নিয়ে আমার আশরাফ ফায়েজ উনি কী বলতে চান আমি আসলে এখনই শুনে নিতে চাই। আমরা এমন ভাই আমাদেরকে একটু বলবেন যে জুলহাস ভাই যেরকম বলছিলেন যে বিজ্ঞাপন নির্ভরতা কমিয়ে কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন থেকেও কিন্তু একটি বড় ধরনের রেভিনিউ আসতে পারে, যা থেকে টেলিভিশন শিল্প যথেষ্ট ভালোভাবে হয়তো কাজ করতে পারে। একই সঙ্গে পলিসি সহায়তার কথা বলছিলেন তিনি। আপনি আসলে কি ভাবছেন, আপনার বক্তব্য? থ্যাংক ইউ। আমার মনে হয় আমার মূল বিষয়টা শাওন এবং জুলহাস ভাই এবং মাসুম ভাই সবাই কম বেশি টাচ করে গেছেন। যেই জিনিসটা নিয়ে আমি বেশ কিছুদিন থেকে কথা বলছি, এবং আরেকটু জোর দিয়ে বলতে চাই যে আসলে আমরা যার জন্য বিনোদন তৈরি করি, সে পয়সা দিয়ে সেই বিনোদনটা ভোগ করে, কিন্তু সেই ভোগ করা পয়সার একটা অংশ আমরা কেউ পাই না। আমরা বলতে টেলিভিশন মালিক পক্ষ, টেলিভিশন ম্যানেজমেন্ট, কন্টেন্ট তৈরি করার পিছনে যেই কর্মীরা আছে তারা, এই স্টেশন চালানোর পিছনে যত রকমের কারিগরি লোকজন আছে তারা, যেই ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়েছে আপনার এই স্টেশনটা তৈরি করার জন্য, তারা কোনোভাবেই আমরা কেউ পাই না। আমরা ওখানকার ৮,০০০ কোটি টাকার কেউ ভাগ পাই না, এবং সরকারও পায় না। অথচ আমরা এখানে অলমোস্ট দম আটকে মারা যাচ্ছি। এখন এই মারা যাওয়ার জন্য যেই জিনিসটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, যখন আমরা মারা যাচ্ছি তখন আমরা বিষয়টা যখন বুঝতে পারছি না, তখন আমরা একজন আরেকজনকে কামড়াচ্ছি। আমার মনে হচ্ছে মাসুম ভাই আমাকে কামড়াচ্ছে, জুলহাস ভাইয়ের মনে হচ্ছে শাওন ভাই কামড়াচ্ছে। মানে নিজেদের মধ্যে আমরা, কিন্তু আমরা মূল বিষয়টায় ঢুকছি না। আমরা আরেকটু যেটা বলছিলেন যে প্রফেশনালিজম, আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বিজনেস ম্যানেজারের বড়ই অভাব। যেই বিজনেস ম্যানেজার এসে বলবে যে এই বিজনেসের এই রেভিনিউ স্ট্রিম, সেগুলির থেকে আমাদের রেভিনিউ কালেক্ট করা প্রয়োজন। তার মধ্যে একটা রেভিনিউ স্ট্রিম নিয়ে আমরা আজকে চারজন একমত হয়ে কথা বলছি, যে কেবল অপারেটরের ওখানে কনজিউমারের দেওয়া যে এই রেভিনিউ আছে, সেখান থেকে আমি আমার ভাগ চাই। যদি আমি বলতে চাই যে আমি কেবল অপারেটরের থেকে ভাগ চাই, আমি তা বলতে চাই না। আমি চাই যে দর্শক কেবল অপারেটরকে তার অপারেশনের জন্য যেই টাকা দিচ্ছে দেখ, তাদের কাছ থেকে কি আমরা একটা টাকা পেতে পারি না? একটা টিভি যদি মাসে একটা টাকা পায়, তাহলে 3 কোটি টিভিতে 3 কোটি টেলিভিশন সেটের জন্য যদি 3 কোটি টাকা আমি আমার চ্যানেলে পাই, এটিএন নিউজ তার চ্যানেলে পাই, তাহলে তো আমাদের বিজ্ঞাপনমুখী হয়ে থাকা লাগে না। তাহলে তো আমাদের বেতন ভাতা দিতে এত সমস্যা হওয়ার কথা না। তাহলে তো আমাদের কন্টেন্টের কোয়ালিটি ইমপ্রুভ করতে কোনো কোথায় আটকে আছি আমরা ওখান থেকে কোনো রকমের আমরা আটকে আছি। যে জিনিসটা জুলহাস ভাই একটু আগে বলছেন, টেলিভিশন মিডিয়া ইজ আ টিম মিডিয়া, ইজ আ টিম ইন্ডাস্ট্রি। এখানে সকল স্টেক হোল্ডার একসঙ্গে হতে পারছি না, আমরা সবাই একসঙ্গে এসে একমত হতে পারছি না। আমি মনে করি না যে এখানে আসলে সরকার এসে আমাদেরকে সবখান থেকে টাকা এনে আমাদের ঘরে পৌঁছে দিবে। পৃথিবীতে কোথাও এটা হয়নি। পলিসির সাহায্য অবশ্যই আমরা চাই। আসলে রেভিনিউর প্রশ্ন, সেখানে আসলে একমত হতে না পারার কারণ কি? মানে মালিকরা নিশ্চয়ই রেভিনিউর প্রশ্নে একমত না হওয়ার কোনো কারণ থাকতে পারে না। আরো কোনো সুনির্দিষ্ট কোনো কারণ কি আছে কিনা? আমি আসলে কারণের বিশ্লেষণটা এই মুহূর্তে এখান থেকে করতে পারবো বলে মনে হয় না, আর আমি এক্সপার্টও না সেটার। তবে এইটার জন্য যে আজকে আমরা চারজন চার কর্নার থেকে কথা বলছি, আমি এটাকে পজিটিভ হিসেবে দেখতে চাই। এই যে আমরা চারজন তো এসছি, এরপরে আরও চারজন আসবে, প্রত্যেকে তো বলা শুরু করেছে। এই ঘটনাটা তো গত 6 মাস 1 বছরের মধ্যে ঘটলো, তার আগের থেকে তো এই জিনিসটা এরকমই ছিল, কেউ কথাও বলিনি।
সো একটা একটা চেঞ্জ আসলে ইন্ডাস্ট্রিতে শুরু হওয়াটা জরুরি, আস্তে আস্তে সেটা দানা বাঁধবে। আমি আরেকটু বলতে চাই এখানে যে টেলিভিশনে বিজনেস ম্যানেজার বা প্রফেশনাল বিজনেস ম্যানেজারের যে অভাব, ওইখান থেকে আজকে আমাদের অলমোস্ট প্রত্যেকটা চ্যানেল ইউটিউবে স্ট্রিমিং করছেন, কন্টেন্টটা টিভিতে দেওয়ার পরে আবার ইউটিউবে দিচ্ছে, ওখান থেকে কিন্তু একটা রেভিনিউ আছে। সেই রেভিনিউটা কম হোক বেশি হোক আছে, সেই রেভিনিউটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করব সেটা নিয়ে একটা ভাবনার দরকার আছে। অ্যাট দ্য সেম টাইম এই রেভিনিউটা যে আসলে আমার বিজ্ঞাপনের এফিসিয়েন্সি কমিয়ে দিচ্ছে সেটা কিন্তু আমরা ভাবছি না। আজকে যখন আমি এখানে একটা টিভিতে বিজ্ঞাপন দিই বিজ্ঞাপনদাতা হিসাবে, তখন ওখান থেকে আমি 100 দর্শক পাই, একটা অঙ্ক ধরার কথা বলছি। যদি এই 100 দর্শকের মধ্যে 10 জন দর্শক বলে যে আমার এখন টিভিতে তো দেখার দরকার নাই, রাত হলে আমার সময় মতো আমি ইউটিউবে দেখে নিব, এই 10টা দর্শক কিন্তু আমি হারিয়ে ফেললাম। এবং সেটা টেলিভিশন চ্যানেলের নিজের স্বেচ্ছায় একটা কাজ করার জন্য, এখানে কোনো কেবল অপারেটর নেই। সো আমাদের আসলে নিজেদেরই স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ের আরেকটু ওরিয়েন্টেশন দরকার আছে। আমরা বিদেশি চ্যানেলগুলিকে তো ইউটিউবে দেখি না, তারা নিজস্ব অ্যাপ তৈরি করে। সো ওই ডিজিটাল মিডিয়া স্পেসটাকে নিয়ে আসলে আমরা কতটুকু বুঝি বা বুঝার জন্য নিজেকে ট্রেন করি বা অ্যাডাপ্ট করি, আমরা পুরো ব্যাপারগুলো আসলে বুঝে করছি কিনা, আপনি যেরকম বিজনেস ম্যানেজারের কথা বলছিলেন সেই সংকটও রয়েছে কিনা এই প্রসঙ্গে একটু ফিরতে চাই। তবে আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো জুলহাস ভাই কি একমত কিনা আমি একটু জুলহাস ভাইয়ের কাছে জানতে চাই। নুরুল সাফা জুলহাস। হ্যাঁ, ডেফিনেটলি। আমি তো অবশ্যই প্রফেশনাল বিজনেস ম্যানেজমেন্ট ইজ এ বিগ ইস্যু, আমি আমার ভাইয়ের সাথে এটা একমত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে, যেমন ধরুন আমি অনেক সময় আমরাই সম্ভবত এই এটিএন নিউজে আমার ধারণা মাসুম রেজা ভাই ছাড়া আমরা সবাই আরেকদিন কথা বলেছিলাম। সেদিন আমি বলেছিলাম যে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেভাবে গড়ে উঠেছে, প্রথমে এটি গড়ে ওঠার পরে পলিসি সাপোর্ট এসছে, পলিসি রেগুলেশন এসছে। বাংলাদেশেও প্রাইভেট টিভি ইন্ডাস্ট্রি একভাবে শুরু হয়েছিল 21 টেলিভিশন, তারপরে অনেক টিভি, এখন প্রায় 27টার মতো টেলিভিশন অন এয়ারে আছে। কিন্তু পলিসি রেগুলেশন দেখেন, একটা সম্প্রচার নীতিমালা নাই। ফলে আপনি প্রফেশনাল ম্যানেজমেন্টের জন্য যে সমস্ত নির্দেশনা থাকা দরকার সেগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে নাই। কিন্তু এখন শীতকালীন অধিবেশনে যাবে, সেটি আইনে পরিণত হবে, এটা আশাবাদ। কিন্তু আমরা সেখানেও দেখছি যেটা গণতান্ত্রিক হবে কিনা সেই নীতিমালা, এটা নিয়ে এখনও সংশয় আছে। আমরা আশা করি, তথ্য মন্ত্রণালয় দাবি করছে যে এই সম্প্রচার নীতিমালাটি ইতিমধ্যে বহুবার রিভিউ হয়েছে, নানা অংশীজন এতে অংশ নিয়েছেন। আমরা আশা করি যে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নানা সংগঠন সেখানে মতামত রেখেছে, ফলে সেটার প্রতিফলন কতটা ঘটবে সেটা দেখার বিষয়। কিন্তু যেটি ব্যাপার সেটি হচ্ছে যে এটি যদি রেগুলেশনের আওতায় না আসে তাহলে এই সংকট মোকাবেলা করা কঠিন হবে। কারণ আপনি যদি উপর থেকে রেগুলেশন কিভাবে চলবে, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে, হসপিটাল কিভাবে চলবে, ইন্ডাস্ট্রি কিভাবে চলবে, আপনি দেখেন বাংলাদেশের টেলিভিশন এখনও শিল্প খাত হিসেবেই ঘোষণা করা হয় নাই। অথচ অন্যান্য ইন্ডাস্ট্রিতে এক ধরনের, কিছুদিন আগে চলচ্চিত্রকে শিল্পখাত করা হয়েছে। শিল্পখাত হলেই যে ওটা খুব দাঁড়িয়ে যাবে আমি তা বলছি না, কিন্তু রেগুলেশন থাকলে একটা জবাবদিহিতা তৈরি হয়, সমস্ত পক্ষ তখন জবাবদিহি করতে বাধ্য হয়। আমার শুধু মনোযোগটা এখানে আনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শাওন ভাইয়ের কাছে যেতে চাই। শাওন ভাই, আপনি হাত তুলেছিলেন। যে আমি বলতে চাচ্ছিলাম যে প্রশ্নটা করা হলো যে এই উত্তর কে দেবে, যে টাকাটা কোথায় গেল, টাকাটা পাচ্ছি না কেন আমরা, রেভিনিউ স্ট্রিম আমাদের কাছে আসছে না কেন, কিংবা প্রফেশনাল ম্যানেজমেন্ট নিয়ে বা কী হবে। দুটো রকম পরিষ্কার উত্তর আছে। এরকম একটা অনুষ্ঠানে টিভি চ্যানেলের মালিককে আনতে হবে, আর কেবল ব্যবসা যারা চালায়, বড় বড় যারা ব্যবসায়ী আছে, তাদেরকে বসে জিজ্ঞাসা করতে হবে যে কেন দিচ্ছেন না টাকাটা, মানুষের টাকা কেন দিচ্ছেন, সরকারের টাকা সরকার কেন দিচ্ছেন না, আর যেই কন্টেন্ট বেচে আপনি লোকজনকে টিভি দেখান, সেই কন্টেন্ট যারা বানায় তারা কেন টাকা পাচ্ছে না, সেহেতু তাদেরকেই দিতে হবে। উত্তর আমার কাছে চাইলে কোনো লাভ হবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমরা নিউজ চ্যানেলগুলো একদিকে, কিন্তু জেনারেল এন্টারটেনমেন্ট যে চ্যানেলগুলো আছে, জিইসি যেগুলোকে বলি আমরা, বাংলাদেশে 27 টিভি চ্যানেল ম্যাক্সিমাম তাই, সেই টিভি চ্যানেলগুলোতে যদি আমরা অন্য দেশের এক্সাম্পল টানি, যেসব দেশে টেলিভিশনটা এখনও বেশ ভালোই ব্যবসা করছে, সেখানে কিন্তু এগুলো একটাও ক্রিয়েটিভ হাউস না, এগুলো কিন্তু আসলে বিজনেস হাউস, মার্কেটিং হাউস। যে আমার জানা থাকতে হবে যে আজকে রাত 9টার সময় কী ধরনের লোকজন টিভি দেখতে চায়, তারা কি অনুষ্ঠান দেখতে চায়, এবং তাদের সেই অনুষ্ঠান দিতে হলে আমাকে আসলে কি দিতে হবে, সেই ব্রিফ তৈরি করতে পারলে আমাদের যে প্রোডাকশন হাউসগুলো আছে দেশব্যাপী যারা কাজ করছে রেগুলার, তারা বলতে পারবে আসলে তারা কী চালাতে চায়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই, কন্টেন্টের আলাপেই আসি আর কি। যে একটা খুব বড় সংকটের কথা আছে যে একটা 1 ঘন্টার নাটকে রেগুলার ঈদের সময় ছাড়া বাকি সময়ে কত টাকা বাজেট দেওয়া হয়, সেই বাজেটে কি আদৌ কি 1 ঘন্টার নাটক বানানো সম্ভব কিনা।
এই প্রশ্নটা এতটা অবান্তর আজকের যুগে এসছে, বিকজ রেগুলার প্রতিদিনকার যে গল্প টেলিভিশনের, সেখানে কিন্তু 1 ঘন্টা নাটক থাকারই কথা না। টেলিভিশন ইজ এ হ্যাবিট বিল্ডিং মিডিয়া। আপনি প্রতিদিন একই সময় একই জিনিস দেখতে থাকবেন কন্টিনিউয়াসলি, সিরিজ কিংবা সিটকম কিংবা সোপ অপেরা আকারে, যেখানে ক্যারেক্টারগুলো আপনার দেখতে দেখতে আপনার হ্যাবিট তৈরি হবে। ক্যারেক্টারের সাথে আপনি একসময় একাত্মবোধ করতে থাকবেন। আপনার একটা ক্যারেক্টার পছন্দ হবে, আপনার মার আরেকটা ক্যারেক্টার পছন্দ হবে, আপনার স্ত্রীর আরেকটা ক্যারেক্টার পছন্দ হবে, এইভাবে করে দাঁড়াতে থাকবে। আপনি খেয়াল করে দেখবেন 1 ঘন্টা নাটকের কোনো অবস্থানই আসলে রেগুলার টেলিভিশন চ্যানেল কোথাও এক্সিস্ট করে না। উইকেন্ডে হতে পারে একটা স্পেশাল একটা নাটক 1 ঘন্টার, সপ্তাহে 1 দিন চলতে পারে, কিন্তু টেলিভিশন চ্যানেল চলবে তো আসলে সিরিজের উপরে। সেটার কোনো আপনি দেখবেন যেটা নিয়ে কোনো কাজ হয় না। উইকেন্ডে নন ফিকশন ইজ ভেরি বিগ ওয়ার্ল্ড ওয়াইড। আমাদেরকে নন ফিকশনের আসলে কোনো স্ট্রাকচার নাই, এবং এরকম ধরনের নানা রকম সমস্যা আছে। সো আমাদেরকে আসলে একদিকে টেলিভিশন চ্যানেলকে তার মতো করে প্রফেশনাল একটা স্ট্রাকচারে ফেলতে হবে একদিকে, আরেকদিকে এই যে ফাইন্যান্সিয়াল যে আলোচনা আমরা করেছি ওটার জায়গা থেকে সরকারের পলিসি, কেবল টেলিভিশন যারা চালায় তাদের এক ধরনের আলাপ আলোচনা, টিভি চ্যানেল মালিক পক্ষের এক ধরনের শুভবুদ্ধির উদয়, এই সব কিছু মিলিয়ে আসলে বিষয়টা করতে হবে। আপনি সিরিজের কথা বলছিলেন যে টেলিভিশন চলবে সিরিজ দিয়ে, আমরা একটু এ প্রসঙ্গে মাসুম রেজা আপনার চট করে মন্তব্যটা শুনে নিতে চাই যে আমরা দেখছি যে এই সিরিজ বা বিদেশি সিরিয়ালের ক্ষেত্রে আমরা দেখি যে দর্শকদের একটা বড় নির্ভরতার জায়গায় আসলে বিদেশি সিরিয়াল, এবং দর্শক খুব আগ্রহ নিয়ে সুলতান সুলেমান দেখেন, তারা বিদেশি অন্যান্য সিরিয়ালগুলো দেখেন, কিন্তু বাংলাদেশের নাটক আসলে সেই অর্থে আমরা দেখি না যে খুব বেশি আলোচনা, খুব বেশি দর্শকদের মনোযোগের কেন্দ্রে। আমরা এই কন্টেন্টের এই বিষয়টাতে অনেক বছর ধরে আমাদের নিজেদের সমালোচনা করছি, হাহাকার করছি। এই বিষয়ে যদি আপনি সংক্ষেপে যোগ করতে চান। না, আমি শাওন ভাইয়ের কথা দিয়ে বলতে চাই, শাওন ভাই বললেন যে একটা অভ্যাস তৈরি করতে হবে। বাংলাদেশ টেলিভিশন চ্যানেলগুলোতে প্রায় সবগুলোতেই প্রতি রাতে 3টা থেকে 4টা সিরিয়াল চলে, কিন্তু অভ্যাস তৈরি হচ্ছে না আমাদেরকে। আমাদের অভ্যাস অন্য জায়গায় তৈরি হচ্ছে, বা আপনি যেটা বললেন বিদেশি সিরিয়াল এই দেশে যেগুলো চলছে সেইগুলোর উপরে আমাদের অভ্যাস তৈরি হচ্ছে। তাহলে সমস্যাটা কোথায় আছে? একটা কথা আমান ভাই খুব ভালোভাবে বলেছেন যে এই হিসাবটি ওনার কাছে যেটা বলা হয়েছে যে তাহলে কেন মালিকরা পাচ্ছে না টাকাটা, এই হিসাবটি আমান ভাই তাৎক্ষণিকভাবে দিতে পারলেন না। কিন্তু এই হিসাবের না দিতে পারার বা বলতে না পারারও কিন্তু অনেক কারণ আছে। আমি দুটো ছোট ছোট কথা বলি। একটা হচ্ছে জুলহাস বলেছে সম্প্রচার নীতিমালা নাই। এটি কিন্তু একেবারেই যে সত্য তা নয়। একটি অ্যাডহক সম্প্রচার নীতিমালা আছে, কিন্তু সেই নীতিমালার একটি ছোট্ট পয়েন্টের কথা আমি বলি, যেখানে লেখা আছে যে কেবল অপারেটররা বাংলাদেশের যেগুলো চ্যানেল আছে তার 1 থেকে শুরু করে সবগুলো দেওয়ার পরে অন্য দেশের চ্যানেলগুলো তখন আসবে এই কেবল অপারেটরদের ইয়েতে, ওনারা যে টেলিভিশনে যেগুলো দেন সেটি মানা হয় না। এটি দেখাশোনা কে করবেন তাহলে? এই যে আপনি যখন আপনার নিজের টেলিভিশন চ্যানেল খুলবেন দেখবেন যে 1 থেকে শুরু করে বাংলাদেশের চ্যানেলগুলো নাই, এটা নাই। আবার একটা দেখেন, যেটা আমরা বলছি যে 1 টাকা করে, আমান ভাই ভালো করে বলেছেন যে 1 টাকা করে পেলেও 3 কোটি টাকা একটা চ্যানেল পাবে। সেই 1 টাকা করে পাওয়ার কিন্তু একটা সিস্টেম আমাদের কাছে এসেছে। আমরা ডিটিএস বক্স বলছি, যে সেট টপ বক্স বলছি, সেটা কিন্তু এসেছে। ওটাতে আমাদের অনেক ভালো ছবিও আমরা দেখতে পাই, স্ক্রিন অনেক ভালো পরিষ্কার স্ক্রিন দেখতে পাই, কিন্তু সেটিরও কিন্তু কোনো ব্যবস্থাপনা নাই। এটি হওয়ার পরেও এটা তো অনেক এলাকাতেই চলছে, আমান ভাই আপনিও জানেন, অনেক এলাকাতে চলছে, তাহলে কেন এটার পয়সা আমাদের কাছে আসছে না? মূলত আমরা যেই ব্যবসা বলে মনে করে নিচ্ছি, সংস্কৃতি তো একটা পৃষ্ঠপোষকতার ব্যাপার। একটা দেশে, পৃথিবীর সব দেশে যদি আপনি তাকান, সেই দেশের পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো সংস্কৃতি গড়ে উঠতে পারে না। আর আমাদের দেশে এই সংস্কৃতির পৃষ্ঠে আমরা ছুরিকাঘাত করে তার থেকে আমাদের যা মুনাফা সেটাকে অর্জন করার চেষ্টা করছি, এবং যার কারণে শাওন ভাইয়ের কথা অনুযায়ী আমি বলতে চাই যে যেই অভ্যাসটা আমাদের গড়ে ওঠা উচিত সেই অভ্যাসটা গড়ে উঠছে না। একটি 21 মিনিটের নাটকে যদি 15 থেকে 19 মিনিট পর্যন্ত বিজ্ঞাপন হয়, তাহলে তাকে অভ্যাস বানানো খুব কঠিন, এটা হজম করা খুব কঠিন। এটা একটা দুষ্ট চক্রের ভিতরে আমরা পড়ে গেছি। ফলে আমরা সিরিজ আমাদের দোষ হতে পারে যে আপনারা তো সিরিজ ভালো করে বানান না। আপনাদের কাছে আমার প্রশ্ন যে একটা সিরিজের জন্য যেই পরিমাণ বাজেট দেওয়া হয়, সেই বাজেটটি, সেটা শাওন ভাই স্বীকারও করেছেন যে সেই বাজেটটি পর্যাপ্ত নয়, সেটি দিয়ে একটা ভালো নাটক বানানো সম্ভব নয়। এই যে দুষ্ট চক্রে কেন এটা হচ্ছে না? কারণ একটা চ্যানেল যখন কেবল নেটওয়ার্কের কাছে যাচ্ছেন, তাকে পয়সা দিতে হচ্ছে যাতে কেবল নেটওয়ার্ক তাকে একটা ভালো জায়গা দেন এবং তাকে তার এটাকে সম্প্রচার করেন। কিন্তু আসলে তো টেলিভিশন চ্যানেলের ইন্ডিপেন্ডেন্স সবচেয়ে বড় ব্যাপার। টেলিভিশন চ্যানেলের কাছে বাধা থাকবে কেবল নেটওয়ার্ক, কেবল টিভি যারা দিচ্ছেন তাদের কাছে বাধা থাকবে এজেন্সিজ। তাদের ইচ্ছা মতন এই কন্টেন্টে আমি তোমার বিজ্ঞাপন দেবো কি না দেবো সেটি আমার ইচ্ছা,
কিন্তু ঘটনা ঘটছে একদম উল্টো। যদি চ্যানেলের স্বাধীনতা না থাকে, চ্যানেল যদি অন্যের কাছে বাঁধা থাকে, তাহলে আসলে যে দুষ্ট চক্রে আমরা পড়েছি সেই দুষ্ট চক্র কোনোদিনই কাটবে না বলে আমি মনে করি। মাসুম যে আপনি যে দুষ্ট চক্রের কথা বলছেন তা থেকে নিশ্চয়ই আমাদেরকে বেরোতে হবে। কিভাবে বেরোতে পারি সেটি আমরা একটু বিরতির পরে আপনার কাছে শুনতে চাই। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকবেন। আবারও ফিরলাম নিউজ আওয়ার এক্সট্রা আলোচনা। আজকে কথা বলছি টেলিভিশন নিয়ে। টেলিভিশন দিবস ছিল কিছুদিন আগে, আমরা সেই বিষয়টি সামনে রেখে আমরা কথা বলছি আসলে বাংলাদেশের টেলিভিশনের পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে 4 জন অতিথি রয়েছেন। আমরা আবারও আলোচনা শুরু করতে চাই। আমরা খুব অল্প সময় পাবো এই অংশে। আমরা যেতে চাচ্ছি আমান আশরাফ ফায়েজের কাছে। আপনি বিরতিতে যাবার আগে হাত তুলেছিলেন এবং এর আগে মাসুম রেজা বলছিলেন যে বাংলাদেশের টেলিভিশন কিছু কিছু দুষ্টু চক্রের হাতে আটকে আছে এবং নানা বিষয় হয়তো আমাদের সীমাবদ্ধতা রয়েছে। একটি হলো অর্থের সীমাবদ্ধতা, আমাদের গুণগত মানের সীমাবদ্ধতা কন্টেন্টের ক্ষেত্রে। আপনি হাত তুলেছিলেন। থ্যাংক ইউ। মাসুম ভাইকে আগে ধন্যবাদ দিয়ে নিই যে উনি আসলে আমাদের দুটো স্পেসিফিক জিনিসকে আইডেন্টিফাই করতে পেরেছেন। একটা যেটা আমিও বারবার করতে চাচ্ছি, যে আমাদের আসলে রেভিনিউ স্ট্রিমের জন্য একটা হচ্ছে বিজ্ঞাপন ডিপেন্ডেন্স আর একটা হচ্ছে কনজিউমার ডিপেন্ডেন্স। সাধারণ মানুষের কাছ থেকে বিনোদনের জন্য টাকা আসে, বিজ্ঞাপনের জন্য আমরা টাকা পাই এবং সেইভাবেই সারা পৃথিবীর বিনোদন মাধ্যম চলে। তো তার মধ্যে আমাদের দেশে আমরা শুধুই বিজ্ঞাপনের টাকার উপর ডিপেন্ডেন্ট, কারণ সাধারণ মানুষের টাকাটা আমরা পাই না, ওটা কেবল অপারেটরদের কাছে থেকে যায়। কেবল অপারেটরের সাথে মাসুম ভাই ডিটিএইচ এর কথা বলেছেন। ডিটিএইচও আরেকটা কেবল অপারেটর, মানে ওর টেকনোলজিটা আলাদা, বেসিক্যালি ডিস্ট্রিবিউটর। পৃথিবীতে এরকম কোনো ডিস্ট্রিবিউশন সিস্টেম নাই যেই ডিস্ট্রিবিউশন সিস্টেমে প্রডিউসারের কাছ থেকে একটা জিনিস নেয়, নিয়ে সে ডিস্ট্রিবিউট করে সাধারণ মানুষকে বিক্রি করে, বিক্রিত টাকা সবটা রেখে দেয়, আবার নেয়, নিয়ে আবার বিক্রি করে, বিক্রিত টাকা সব রেখে দেয়। অবশ্যই সে টাকা রাখবে। ডিস্ট্রিবিউশন একটা ইন্টিগ্রাল পার্ট। তার টাকা পুরাটা যে সে দিয়ে দিবে এটা কোথাও হয় না। আপনি যদি ইউনিলিভার বলেন, আইটিসি বলেন, গ্রামীণ ফোন বলেন, পরিবহন ফি রাখবে, কারেক্ট চার্জ। এই যে ডিস্ট্রিবিউশন ফিটা রাখবে সেটা 10%, 20% থেকে 90%ও হতে পারে, আমার আপত্তি নেই, কিন্তু 10%ও যে দিবে না প্রডিউসারকে, সেটা নিয়ে আমার আপত্তি। আমি আসলে যদি প্রয়োজন হয় ওনাদের আসলে ওই টাকাই পুরোটা নিতে হয়, গড়ে 200 টাকা ধরছি, ভালো, তাহলে কনজিউমারকে আমরা বলি ভাই 200 টাকার সাথে আরও 20 টাকা বেশি দেন, আমরা 1 টাকা করে 20 চ্যানেল ভাগ করে নিব। আমার তো ওতে কোনো সমস্যা নেই। আমি আসলে ওনাদের পাইয়ের থেকে একটা স্লাইস ফেরত চাচ্ছি না। আমি বলছি যে আমাদের এই বিনোদনের পণ্যটা ভোগ করে সে যেই পয়সাটা দেয়, সেই পয়সার যেই প্রাইস, সেই প্রাইসের ভিতরে আমার একটা অংশ চাই। সেই অংশটা আসলে আমরা সবাই বাঁচবো। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বিজ্ঞাপন দাতার প্রেশার। ওখানে আমি মাসুম ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই যে ঢালাওভাবে পিক অফ পিকের কোনো রেট নাই, কোয়ালিটি অফ কন্টেন্টের জন্য রেট ভ্যারিয়েশন নাই। আমি এখানে একটু দ্বিমত করতে চাই, সেটা হচ্ছে যে এই যে আজকে বিপিএল চলছে গাজী টিভিতে, এখন এই বিপিএল এর বা ক্রিকেট যখন চলে তখন কিন্তু এই বিজ্ঞাপন দাতাই আমার কাছে এই গেটে এসে দাঁড়িয়ে থাকে ক্যাশ টাকা নিয়ে, যে ভাই আমাকে 2 মিনিট দেন, এবং সেটার জন্য প্রাইস আমি যা বলবো তাই। সো এই যে সিচুয়েশনটা তৈরি হয়, তার মানে কি, ভালো কন্টেন্ট হলে দর্শক বেশি হয়, দর্শক বেশি হলে বিজ্ঞাপনদাতা বেশি পয়সা দিতে প্রস্তুত। সো সেই জিনিসটা করার জন্য আমাদেরকে আসলে আগে পয়সা খরচ করে এই বিপিএল এর মতো খেলা কিনতে হয়েছে এবং সেটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে প্রডিউস করতে হয়েছে। আমি প্রোডাকশন স্ট্যান্ডার্ডে যাচ্ছি না, তার মধ্যে অনেক রকমের বিতর্ক থাকতে পারে। আমরা অনেক কিছুই চাই, আমরা আরও ভালো করতে চাই এবং এটা আরও ভালো হবে ভবিষ্যতে বলে বিশ্বাস করি। আরো কিছু শুনতে চেয়েছিলাম আপনার কাছে, কিন্তু আমরা একদম সময় সংকটে রয়েছে। আমরা একটু নূর সাফা জুলহাজা আপনার কাছে যাচ্ছি। আপনি বেশ কয়েকটি টেলিভিশনে এই কন্টেন্ট এবং টেলিভিশন পর্দায় আমরা আসলে যা দেখি সেই বিষয়টি উন্নয়নে আপনি কাজ করেছেন এবং এর ফলে আপনার নিশ্চয়ই আপনার অভিজ্ঞতাটা আসলে শুনতে চাচ্ছি যে আমাদের এই টেলিভিশনের গুণগত মান উন্নয়ন, কন্টেন্ট উন্নয়ন, এই ক্ষেত্রে আসলে আপনার অবজারভেশনটা কি, যে মালিক পক্ষ আসলে কি চান, কি ভাবেন এবং শেষ পর্যন্ত কি করতে পারেন? একই সঙ্গে আমাদের কারিগরি অনেক সীমাবদ্ধতার কথা আমরা জানি, বাজেট সংকটের কথা তো আমরা অনেক বছর ধরে শুনে আসছি। আপনার পর্যবেক্ষণটা সংক্ষেপে যদি আমাদেরকে শোনান। আমি সরাসরি আপনাকে বলি নরজ, আপনাকে ধন্যবাদ। সেটি হচ্ছে যে প্রথমত দেখুন যে আমাদের দর্শক যাদের জন্য আমরা সমস্ত কিছু করি তাদের উপর আমাদের কোনো স্টাডি নাই,
তারা কি দেখতে চান। আমি নিউজ টেলিভিশনের বাইরে কথা বলছি। টেলিভিশন ধরুন আমরা বিপি এর পক্ষ থেকে, ব্রডকাস্ট প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেদিনও বিশ্ব টেলিভিশন দিবসে আমরা র্যালিতে বলেছি টেলিভিশনকে রিডিফাইন করতে হবে, রিডিজাইন করতে হবে, দর্শককে বুঝতে হবে। ধরুন টেলিভিশন এই চেহারায় থাকবে কিনা, কনভার্জেন্স হয়ে যাবে কিনা, এটা একটা একাডেমিক তর্ক। আমি যদি সরাসরি বলি যে হ্যাঁ, ব্রেকিং নিউজ যখন হবে লোকে তো তার ড্রয়িং রুমে বসে কোনো না কোনো বাক্সে সেটা দেখবে, বড় স্ক্রিনে দেখবে, কিন্তু আদার দেন দ্যাট আমরা যে কন্টেন্ট, বিশেষ করে এন্টারটেনমেন্ট কন্টেন্ট, বাংলাদেশে একের পর এক মিক্স চ্যানেল হচ্ছে, এটা রেগুলেট করার কোনো জায়গা নেই, অথচ একটা বড় অডিয়েন্স আছে। রিসেন্টলি একটা নতুন টেলিভিশন এসছে যেটি শিশুদের নিয়ে কাজ করছে, দেখুন সেটা জিআরপি, গ্রস রেটিং পয়েন্ট, এখন প্রায় সব টিভিকে ছাড়িয়ে গেছে। তার মানে একটা বড় অডিয়েন্স আছে, কিন্তু আমরা কখনো তার প্রতি মনোযোগ দিলাম না। ফলে রিডিফাইন করার জায়গাটায় আমি আরেকবার বলি, দেখেন প্রফেশনাল ঝামেলা কোথায়। মালিক পক্ষ কিন্তু তার গণমাধ্যম কর্মীদেরকে, সমস্ত গণমাধ্যম কর্মী যে যে সেকশনে কাজ করেন না কেন, তাদের ট্রেনিং দিয়ে, অর্থাৎ অন দ্য জব ট্রেনিং বলে কিছু নাই, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই। নাগরিক সমাজ সেটা একটা বড় অংশ, দর্শক একটা বড় অংশ। পৃথিবীতে ধরুন আমাদের যে জাতীয় বাজার, আমাদের যে জাতীয় সংস্কৃতি, এটা আমরা আগামী 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে কোথায় দেখতে চাই? তাহলে জাতীয় সংস্কৃতির রিফ্লেকশন তো টেলিভিশন, টেলিভিশন রিফ্লেকশনটা ঘটে, টেলিভিশনে তো ঘটে। তাহলে এই জাতীয় সংস্কৃতি নিয়ে আগামী দিনে টেলিভিশনগুলো কী দাঁড়াবে, সেটা নিয়ে কোনো রকম ভাবনা মালিক পক্ষ, সরকার পক্ষ, গণমাধ্যম কর্মী, কারো কি আমরা ঠিকঠাক আছি? এই যে জায়গাগুলো, এগুলো যদি প্রফেশনাল জায়গা থেকে দেখা না হয়, তাহলে যে ঝামেলাটা হবে, দেখেন এই যে কন্টেন্ট নিয়ে যে বিতর্কটা হলো, বিদেশি সিরিয়াল আসতেছে, আমাদের এখানে শাওন ভাই আছেন, আমরা কথা অর্থে বলছি যে হ্যাবিট বিল্ডিংয়ের কথা যেটা শাওন ভাই বললেন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ধরেন গল্প, আমরা যদি বেগম রোকেয়ার সুলতানাস ড্রিমকে আমরা চাই যে সিরিয়াল হিসাবে আনতে, আসলে কি বিজ্ঞাপনী সংস্থাগুলো অথবা প্রডিউসাররা বা ফিনান্সাররা সেখানে বিনিয়োগ করবে? করবে না। আমরা যদি মুক্তিযুদ্ধের সময়ে রুমি আজাদের গল্প নিয়ে সিরিজ করতে চাই টেলিভিশনে, সেখানে কি বিনিয়োগটা আসবে? হ্যাঁ, কোয়ালিটি প্রোডাকশন নিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু আমি বলছি যে ডিফারেন্ট কাইন্ড অফ কন্টেন্ট নিয়ে যদি এন্টারটেনমেন্ট টিভিগুলো কাজ করে, সেখানে আসলে কতটা আমরা আগ্রহী, নাকি আমরা বলছি আমরা কিন্তু কপি পেস্টই করে যাচ্ছি। ফলে এই যে কপি পেস্টের বাইরে থেকে হয়তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং হয়তো পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আমাদেরকে ভালো কন্টেন্টের দিকে যেতে হবে। আমরা একেবারে সময় শেষে আমরা অন্য দুজন অতিথির কাছে যেতে চাই। জুলাস ভাই হয়তো আজকে আর সময় সেটা হলো টেলিভিশন তো দিন শেষে একটা ইন্টেলেকচুয়াল মাধ্যম, ফলে বুদ্ধিবৃত্তিক বিবেচনাটা খুব গুরুত্বপূর্ণ নওরোজ। সেখানে আমরা আসলে বারবার মিস করে যাচ্ছি, হয়তো টাচ করছি না। আমরা একটু মাসুম রেজা আপনার কাছে যেতে চাই। আপনি কিছুক্ষণ আগে দুষ্টচক্রের কথা বলছিলেন, আমরা একটু আপনার কাছে আরো স্পেসিফিক জানতে চাই যে আমাদের এখানে এখন যে নাটক লেখা হচ্ছে, যে চিত্রনাট্য, যে গল্পগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু বিদেশি সিরিয়ালের সঙ্গে মানে এক ধরনের প্রতিযোগিতার মধ্যে পিছিয়ে যাচ্ছে বলে আমরা বিভিন্ন কথায় শুনতে পাই, বিভিন্ন গণমাধ্যমের খবর পর্যবেক্ষণে জরিপে উঠে আসে। তো এখন যে গল্পগুলো আসলে হচ্ছে, সেই গল্পগুলো নিয়ে কি আপনি আসলে সন্তুষ্ট কিনা, বা সেখানে আসলে আমাদের কাজ করার কোথায় জায়গা রয়েছে? আমরা বাজেট স্বল্পতার কথা বলি, কারিগরি সীমাবদ্ধতার কথা বলি, কিন্তু যেটা গল্প, সেখানে তো আসলে বাজেট বা কারিগরি সমস্যার কোনো মানে যোগাযোগ থাকার কথা না। সেখানে কেন আমরা পিছিয়ে আছি, বা আদৌ পিছিয়ে আছি কিনা সংক্ষেপে? আচ্ছা, আমি যে দুষ্টচক্রের কথা বলেছিলাম, আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলি। এখানে আমান ভাই আছেন, শাওন ভাই আছেন, হয়তো আমার ভুল হতে পারে, হ্যাঁ, ওনারা এটা নিশ্চয়ই আমাকে সংশোধন করবেন। যেমন আমি বলি, ঈদের নাটক যদি উদাহরণস্বরূপ নিই, তাহলে হয়তো অনেকেই আছেন যাদের প্রোডাকশন হাউস আছে, আবার তারাই এজেন্সি, এরকম হয়তো তারা একটা চ্যানেলে হয়তো 8টা নাটক তারা পেলেন, অন্য একটা চ্যানেলে 6টা পেলেন, এরকমভাবে তারা জানেন যে ঈদের কোন দিনে কোন সময় তার ওই নাটকটি প্রচার হবে, এবং তার একটি বিশেষ বাজেট থাকে। সেই বাজেটটি তিনি তাদের মতন করে তাদের মুনাফা বা যা কিছু আছে সব কিছু মিলিয়ে একজন ডিরেক্টরের কাছে সেই বাজেটটি তারা দিলেন, এবং ওই ডিরেক্টর জানেন, আমি এজেন্সির কথা বলছি না, ওই ডিরেক্টর জানেন যে ওই ঈদের ওই দিনে ওই নাটকটি তার ওখানে যাবে। এইরকম যখন একটা প্রায় নিশ্চিত একটা জায়গা থাকে, তখন একজন ডিরেক্টর তাকে যে বাজেটটি দেওয়া হয়েছে সেই বাজেটের ভেতর থেকেই তার নাটকটি বানানোর চেষ্টা করেন। এখন যে বাজেটটি দেওয়া হয়, কোনো জায়গায় এমনও হতে পারে যে চ্যানেলেরও দাবি থাকে হয়তো যে অমুক একজন পারফর্মার এটাতে থাকতে হবে। আর যখন এই দাবিটা থাকে, আমি দুষ্টচক্রটা ব্যাখ্যা করছি, এই দাবিটা থাকে, তখন ওই পারফর্মার যিনি হয়তো কিছুদিন আগেও 15,000 টাকা বা 20,000 টাকা নিয়েছেন, সেই পারফর্মার হয়তো নিয়ে নিচ্ছেন 1 লক্ষ টাকা পর্যন্ত। আমি এমনও জানি যে একটি নাটক করে তারা 1 লক্ষ টাকাও নিয়েছেন। তাহলে এখন যদি একজন ডিরেক্টরকে বা প্রডিউসারকে, একজন অভিনেতাকে বা একজন অভিনেত্রীকে যদি 1 লক্ষ টাকা দিয়ে দিতে হয়, তাহলে উনি নাট্যকারকে যে আরও 25,000 বা 30,000 টাকা দিতে হবে, এই টাকাটি কোত্থেকে দেবেন? সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একটা আমার কাছে কেউ আসবেন না নাটক কিনতে, কারণ যিনি জানবেন যে এই নাটকটি মোটামুটি এরকম একটা গল্পের ভেতর দিয়ে নাটকটি আমার প্রচার হবে,
তাহলে তিনি কেন আমার কাছে একটা এত টাকা দিয়ে এই নাটকটি কিনতে বা আমার কাছে মাসুম ভাই, আপনার কাছে চাইবেন? আরো অনেক কিছু শুনবার ছিল, Right. কিন্তু আমরা আমাদের একদম সময় সংকটে রয়েছি। আমরা শেষ লাইনটি শুনতে যেতে চাই গাউসুল আলম শাওন আপনার কাছে। আমরা আসলে টেলিভিশনে এক ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি কিনা এটা আমরা ঠিক জানি না, কিন্তু নানা রকম সমস্যার কথা উঠে এলো এবং কি করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আলোচনায় আমরা আসলে পেলাম। তো আমরা একটু আপনার কাছে শেষ লাইনটা শুনতে চাই যে আপনি কিছু যোগ করতে চান কিনা এর সঙ্গে, এবং একই সঙ্গে বিজ্ঞাপন নির্ভরতা থেকে যে আমাদের বিকল্প কিছু রেভিনিউর সোর্সের কথা আমরা আলোচনায় শুনলাম, সেখানে কি আসলে খুব অল্প সময়ের মধ্যে যাওয়া সম্ভব কিনা, আপনি কি মনে করেন? প্রথমত হচ্ছে কি যে বাংলাদেশের যে ডেমোগ্রাফি, আমাদের যে জনসংখ্যা, তার 65%-এর উপরের বয়স 35-এর নিচে। সো এই যে একটা অদ্ভুত সত্য আমাদের জীবনে, যে এখানে যে 4 জন আজকে বসে আছি আমরা, তারা প্রত্যেকে আসলে মাইনরিটি, মেজরিটিরা বাইরে কোথাও যারা দেখছে কিংবা দেখছে না। সো আমাদের টিভি চ্যানেলগুলোকে আসলে একটু দর্শকমুখী হতে হবে, ভাবতে হবে, রিসার্চ করতে হবে, জানতে হবে কারা আমার দেশের মানুষগুলো, কারা টিভি দেখতে চায়, তারা কি দেখতে চায়, কেন দেখতে চায়, কখন কি দেখতে চায়, এটাকে জানাশোনার ব্যাপার আছে। দর্শকমুখী হতে হবে চ্যানেলগুলোকে। আমি এটা সেন্টার বেসে টিভি চ্যানেলগুলোকে দেখি, টিভি চ্যানেল এবং তার মালিক পক্ষকে দেখি। ও যে টাকা পাচ্ছে না তার জন্য লড়াই করতে হলে তাকেই লড়াইয়ের একদম সামনে দাঁড়াতে হবে। কেবল টিভি যারা সাপ্লাই করছে, যারা চ্যানেল ব্যবসা করছে, তাদের সাথে, সরকারের সাথে তাদেরকে নেগোসিয়েট করতে হবে। আমরা সবসময় সাপোর্ট করার জন্য বসে আছি। যে কন্টেন্ট বানাতে হবে, সে কন্টেন্ট কাদের জন্য বানাবে, কি কন্টেন্ট বানাবে, তারা কে কি দেখতে চায়, সেই সিদ্ধান্তের জায়গাটা তাদেরকে বলতে হবে। তখন প্রোডাকশন হাউসগুলো সেরকমভাবে জিনিস বানাবে। কন্টেন্টের যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে টিভি চ্যানেলগুলো সেটা অ্যাকসেপ্ট করবে না। ভালো কন্টেন্ট তাহলে চাইবে, যাই হোক না কেন, সেই যেরকমভাবে দেখেন না কেন, সেন্টার পিসে কিন্তু এই টিভি চ্যানেলের মালিক পক্ষ। অনেক ধন্যবাদ গাউসুল আলম শাওন। আমাদের সময় একেবারেই শেষ, হয়তো আরো কিছুক্ষণ শুনতে চাইতাম আপনার কথা। আমরা আজকে কথা বলছিলাম দর্শক টেলিভিশনের বাংলাদেশে কি অবস্থা, সেই পরিস্থিতি নিয়ে। আমাদের টেলিভিশনের 4টি অংশের প্রতিনিধিত্ব করেন এরকম 4 জন অতিথি ছিলেন। 4 জনের বক্তব্য শুনলাম, বিশ্লেষণ শুনলাম এবং ভাবনা পরামর্শগুলো আমরা শুনলাম। আরেকদিন হয়তো আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো। আজকের আলোচনা নিউজ আওয়ার এক্সট্রা এ পর্যন্তই।